ভারতে আগত ক্রমবর্ধমান শরণার্থীদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা ব্যতীত অন্য কোনো উপায় নেই। সেই স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধ চালানো ব্যতীত অন্য কোনো উপায় নেই। এই মুক্তিযুদ্ধের সাফল্যের জন্য ভারতের সর্বাত্মক সাহায্য প্রদান ছাড়া অন্য কোনো উপায় নেই। ভারতের সর্বাত্মক সহায়তা প্রদানের আগে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সমঝোতা প্রতিষ্ঠা ব্যতীত ভারতের অন্য কোনো উপায় নেই। পরিস্থিতির এই গ্রন্থিবদ্ধ যুক্তিতে তাদের সাড়া পাওয়া যায় প্রথম আলাপেই। যেমন দিল্লিতে পিএন হাকসারের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধু বামপন্থী মার্কিন অর্থনীতিবিদ ড্যানিয়েল থর্নার আমার যে বৈঠকের আয়োজন করেন, সেখানে পরিস্থিতির এই যুক্তি উত্থাপনের পর আলোচনার 4 ঘণ্টারও অধিক সময় স্থায়ী হয় এবং ভারতীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক পিএন ধর সেই আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনার শেষ পর্যায়ে তাদেরকে আমি জানাই যে আমার ভূমিকা বেসরকারি হলেও পরিস্থিতির এই মূল্যায়ন ও পলিসি প্রস্তাবে প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পূর্ণ সমর্থন রয়েছে এবং বর্তমান সংগ্রাম যাতে সোভিয়েত ইউনিয়নের কাছে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত হতে পারে, তজ্জন্য মস্কোপন্থী হিসেবে পরিচিত দুটি দল সমেত স্বাধীনতা সমর্থক সবকটি দলের সমবায়ে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের ব্যাপারেও তার পূর্ণ সম্মতি রয়েছে। সম্ভবত আমার এই সর্বশেষ দাবির সারবর্তা যাচাইয়ের জন্য আমাকে 2 দিন অপেক্ষা করতে অনুরোধ করা হয়। 2 দিন পর পুনরায় যখন হাকসারের সঙ্গে মিলিত হই, তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ঐক্য গড়ে তোলার বাস্তব দিক ও সম্ভাব্য সময়সূচি নিয়েই বেশিরভাগ সময় আমরা আলাপ করি। বিদায়ের আগে হাকসার জানান, ভারতস্থ সোভিয়েত রাষ্ট্রদূত বা ওই পর্যায়ের কোনো কূটনীতিকের সঙ্গে আমার যোগাযোগ প্রতিষ্ঠা করা এবং নিয়মিত রাজনৈতিক মতবিনিময়ের চেষ্টা চালানো প্রয়োজন। বাংলাদেশ প্রশ্নে রাশিয়ার সাথে কোনো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা তারা করবেন কিনা হাকসার সে সম্পর্কে কোনো মন্তব্য না করলেও বাংলাদেশের স্বাধীনতা সমর্থক রাজনৈতিক দলগুলির মিলিত ফ্রন্ট গঠনে গভীর আগ্রহ প্রকাশ করে এবং সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে আলাপ শুরু করার পক্ষে অভিমত প্রকাশ করে তিনি আমার মনে এই ধারণাই সৃষ্টি করেন যে আঞ্চলিক শক্তির ভারসাম্য ভারতের অনুকূলে আনার পক্ষে আমাদের ফর্মুলা তাদের বিবেচনার অযোগ্য নয়। ঠিক সেই মুহূর্তে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছার অসুবিধা তাদের থাকলেও বাংলাদেশের স্বাধীনতার জন্য সম্ভাব্য সকল কিছু করার ব্যাপারে ভারতীয় ক্ষমতাসীন কেন্দ্রের বাম অংশের আন্তরিকতার অভাব হবে না বলে আমার ধারণা জন্মে। কিন্তু ক্ষমতাসীনদের কেন্দ্রের দক্ষিণের আয়তন ও প্রভাব তুলনামূলকভাবে বড় হওয়ায় ভারত সরকারের সামগ্রিক শক্তি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিয়োজিত হবে কিনা সে সম্পর্কে বিরাট জিজ্ঞাসা নিয়ে আমি কলকাতা ফিরে আসি। প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে একটি কথা আমি বিশেষভাবে উল্লেখ করি। দক্ষিণ ও বাম, সংকীর্ণ ও উদার, এই নানা উপাদানে গঠিত ভারতের ক্ষমতার যন্ত্র কোনো অখণ্ড শিলা নয়। ভারতের ক্ষমতা যন্ত্রের অভ্যন্তরে দক্ষিণ ও বামের টানাপোড়েন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বা বিপক্ষে চূড়ান্ত ভূমিকা বিস্তারে সক্ষম। দক্ষিণপন্থীদের এই প্রাধান্য অনুধাবন করা সত্ত্বেও অদ্ভুত সমস্যার রাজনৈতিক সমাধান সম্পর্কে তাদের আশাবাদ যে বেশিদিন স্থায়ী হতে পারে না সে বিষয়ে আমাদের উভয়েরই কোনো সন্দেহ ছিল না। কাজেই ভারতের ক্ষমতার কেন্দ্রে দক্ষিণ ও বামের এই টানাপোড়েনের ফলাফলের জন্য অপেক্ষা না করে সোভিয়েত প্রতিনিধিদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠার প্রস্তাব তাজউদ্দিন অনুমোদন করেন। উভয় পক্ষের মতের আদান প্রদান যাতে অবাধে এগুতে পারে সেই উদ্দেশ্যে তাজউদ্দিন আমাকে একা ও অত্যন্ত গোপনে এ যোগাযোগ শুরু করতে বলেন। এই বেসরকারি আলোচনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহের ফলেই সংঘটিত হতে চলেছে সেই বিষয়ে সোভিয়েত পরে আস্থা উৎপাদন ও বৈঠকের ব্যবস্থা সম্ভব হয় পেট্রিয়ট পত্রিকার প্রকাশক অরুণা আসফ আলীর সহায়তায়। কলকাতায় প্রথম দিনের আলোচনায় সোভিয়েত প্রতিনিধি ভিআই গুরগিয়ানভ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে এক নেতিবাচক দৃষ্টিকোণ থেকে এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার সম্ভাব্যতা, বিঘোষিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আওয়ামী লীগ নেতৃত্বের দুর্বলতা,
দীর্ঘমেয়াদী সশস্ত্র সংগ্রাম পরিচালনার উদ্দেশ্যে দেশের ভেতরে সংগঠন সৃষ্টির উপায় ও নেতৃত্বের সমতা, ভারতের ক্ষমতাসীন শ্রেণী স্বার্থের সাহায্য ও সমর্থনের ভিত্তিতে ও মেয়াদ প্রভৃতির সবকটি মূল বিষয়ে প্রশ্ন তোলেন। এই অপ্রত্যাশিত স্পষ্ট ভাষণের ফলে সোভিয়েত দ্বিধাদ্বন্দ্ব অনুধাবন করা আমার পক্ষে অনেকখানি সহজ হয়। উত্তরে যা জানানো হয় তার সার কথা ছিল: ক, সূচনায় অধিকাংশ স্বতঃস্ফূর্ত আন্দোলনেই এমন অস্পষ্টতা ও বিশৃঙ্খলা থাকে। খ, যদি বস্তুগত কারণে সৃষ্ট সংকটের নিষ্পত্তি ঘটার সম্ভাবনা না থাকে, তবে ক্রমশ এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের নেতৃত্বে অধিকতর সংকল্পবদ্ধ ও যোগ্য মানুষের সমাবেশ ঘটা এবং তাদের সাংগঠনিক কলাকুশলতা উন্নত হওয়া এক ঐতিহাসিক প্রক্রিয়া মাত্র। গ, বাংলাদেশের মুক্তি সংগ্রাম পাকিস্তানের মৌলিক কাঠামোগত স্ববিরোধিতা ও একচেটিয়া পুঁজিবাদী বিকাশেরই অনিবার্য ফল এবং লক্ষ মানুষের মৃত্যুর পর একে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখার নৈতিক ও রাজনৈতিক ক্ষমতা যেমন বাংলাদেশের কোনো নেতারই নেই, তেমনি স্বাধীনতা বা ৬ দফা ভিত্তিক স্বায়ত্তশাসন মেনে নিয়ে সামরিক শাসকদের পক্ষে পশ্চিম পাকিস্তানের ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা নেই। এবং ঘ, ভারত যদি মুক্তিযুদ্ধকে সাহায্য করার মতো পূর্ণ নিরাপত্তা বোধ খুঁজে পায়, তবে তার ফলে ১৯৬৯ সাল থেকে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে দক্ষিণপন্থী প্রভাব হ্রাস পাওয়ার যে ধারা শুরু হয়েছে, সম্ভবত তা আরও পরিপুষ্ট হবে। পক্ষান্তরে তথাকথিত রাজনৈতিক সমাধানের আশায় অযথা কালক্ষেপণ করলে ক্রমবর্ধিত শরণার্থীর চাপ ইন্দিরা সরকারকে দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলির কাছে পর্যুদস্ত করতে পারে। প্রথম দিনের এই বৈঠকের পর সোভিয়েত প্রতিনিধিদের আগ্রহে ১ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বৈঠকের আয়োজন হয়। তারপর আরও ২টি বৈঠক হয় এবং প্রতিবারই ৭-৮ দিনের ব্যবধানে। মুক্তিযুদ্ধের রাজনৈতিক অবস্থা নিয়ে ছোট বড় অজস্র প্রশ্ন তোলা হয়েছে, উত্তরও দেওয়া হয়েছে। তারপর এই রুশ সংলাপকারী কলকাতা ছেড়ে চলে যাওয়ায় এই আলোচনা বন্ধ হয়ে যায়। এসব কথাবার্তার কি ফলাফল হয়েছে তখন তা জানার কোনো উপায় ছিল না। তবে দ্বিতীয় বৈঠক থেকে শুরু করে প্রতিবারই আলোচনান্তে এই ধারণা নিয়ে আমি ফিরে এসেছি। আমাদের কথা সম্ভবত তাদের সংশ্লিষ্ট মহলে কিছু কিছু পৌঁছাতে শুরু করেছে। অধ্যায় ৭, জুন জুলাই। জুন ও বিশেষত জুলাই মাসে বিভিন্নমুখী ঘটনার সমাবেশ ও ঘাত প্রতিঘাতে উপমহাদেশের পরিস্থিতি গভীরতর সংঘাতের দিকে মোড় নেয়। বাংলাদেশ সমস্যা রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে মার্কিন সহায়তা লাভের যে আশাবাদ ভারতের ক্ষমতাসীন দক্ষিণের ছিল, জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে তা হ্রাস পেতে শুরু করে। জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতির পরিবর্তন সহসা এমনভাবে পরিস্ফুট হয়ে ওঠে, যার ফলে ভারতের নিরাপত্তাহীনতা বোধ চরমে পৌঁছে এবং নতুন নিরাপত্তা ব্যবস্থার অন্বেষণ অত্যন্ত জরুরি হয়ে ওঠে। অন্যদিকে পূর্ব পাকিস্তান পুনর্দখলের ফলে সৃষ্ট পাকিস্তানি শাসকদের আত্মপ্রসাদ জুন মাসের চতুর্থ সপ্তাহ থেকে ম্লান হতে শুরু করে। এই এলাকায় তাদের দখল কায়েম করে রাখার সমস্যা নতুন করে প্রকট হয়ে ওঠে সদ্য ট্রেনিং প্রাপ্ত ছাত্র ও তরুণদের সশস্ত্র তৎপরতার সূচনাতে। একই সময়ে বাংলাদেশের সীমান্ত এলাকার ছোটখাটো সংঘাতের ফলে এই অঞ্চলে পাকিস্তানিরা তাদের সামরিক অবস্থানকে সীমান্ত বরাবর এমনভাবে পুনর্বিন্যস্ত করে, যার ফলে তাদের সামরিক শক্তি ক্রমশ খণ্ড বিখণ্ড হয়ে পড়তে শুরু করে। আর সীমান্তের বাইরে বাংলাদেশের রাজনৈতিক মহলে বিশৃঙ্খলা ভাব অনেকটা দূর হয় জুলাইয়ের প্রথম সপ্তাহে শিলিগুড়িতে নির্বাচিত পরিষদ সদস্যদের বৈঠকের পর। এর ফলে অস্থায়ী মন্ত্রিসভা অপেক্ষাকৃত স্থিতিশীল ও সংহত হয়। এছাড়া 10 জুলাই থেকে সপ্তাহকাল ব্যাপী বৈঠকের ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সাংগঠনিক বিন্যাস ও কর্মপদ্ধতিতে কিছু বিশৃঙ্খলার সূচনা ঘটে। গণহত্যা শুরু হওয়ার পর থেকে পাশ্চাত্য দেশগুলির
অধিকাংশ পত্রপত্রিকা ও জনপ্রতিনিধিদের উল্লেখযোগ্য অংশ সামরিক চক্রের নীতির বিরুদ্ধে প্রশংসনীয়ভাবে সোচ্চার থাকায় এ কথা মনে হওয়ার অবকাশ ছিল যে এইসব দেশের সরকার স্ব জনমত অনুসারে শীঘ্রই হয়তো সমস্যার নিষ্পত্তির জন্য পাকিস্তানি জান্তার উপর চাপ প্রয়োগ করবেন। ভারত সরকারের দক্ষিণপন্থী অংশের আশান্বিত হওয়ার কারণ ছিল আরও কিছু বেশি। 28 মে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে লিখিত এক চিঠিতে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে ইয়াহিয়া সরকারকে এক রাজনৈতিক সমঝোতায় রাজি করানোর জন্য নীরবে কাজ করে চলছে। পক্ষকালের মধ্যে ভারতের বিদেশমন্ত্রী সর্দার শরণ সিং আমেরিকা পাড়ি দেন পাকিস্তানকে সামরিক ও অর্থনৈতিক সাহায্য বন্ধ করার অনুরোধ নিয়ে। তার সফর শেষে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র শরণার্থী প্রশ্নে ভারতের সংযমের প্রশংসা করে বলেন, পাকিস্তানের রাজনৈতিক পর্যায়ে সমঝোতা স্থাপন ও শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার পরই শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন করা সম্ভব। তখনও বাংলাদেশ সহ বিভিন্ন বৈদেশিক নীতি ব্যবস্থাপনার প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মতের গড়মিল তথা পররাষ্ট্র সচিব রজার্স প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী হেনরি কিসিঞ্জারের মধ্যে প্রেক্ষিত বোধের তারতম্য ও ব্যক্তিগত বিরোধ ও সংশ্লিষ্ট বৈরিতা বাইরে ততটা স্পষ্ট নয়। কাজেই মার্কিন মুখপাত্রের ঘোষণা ভারতের সংশ্লিষ্ট মহলে আরও কিছু আশার সঞ্চার করে। কিন্তু শরণ সিং দেশে ফিরতে না ফিরতেই নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় 21 ও 22 জুনে প্রকাশিত হয়, নিরস্ত্র মানুষের হত্যার কাজে আমেরিকান অস্ত্র ব্যবহার করা হচ্ছে জেনেও মার্কিন সরকার পাকিস্তানকে সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এবং তাদের অনুমতিক্রমে পাকিস্তানি দুটি জাহাজ সুন্দরবন ও পদ্মা সমরাস্ত্রের যন্ত্রাংশ নিয়ে যথাক্রমে 8 মে ও 21 জুন পাকিস্তানের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করে। একই সময় পাকিস্তানে অর্থনৈতিক সাহায্য অব্যাহত রাখার পক্ষেও যুক্তরাষ্ট্র সরকারের অনমনীয়তা বিশেষভাবে পরিস্ফুট হয়। বিশ্বব্যাংকের 11 জাতি এইড টু পাকিস্তান ক্লাব ওই সময় পূর্ব পাকিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ভেঙে পড়ায় 1 বছরের মতো উন্নয়ন সাহায্য স্থগিত রাখার সুপারিশ গ্রহণ করে। কিন্তু 28 জুন তারিখে মার্কিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ক্লাবের অন্যান্য দেশ সাহায্য করা বন্ধ করলেও পাকিস্তানকে সাহায্য করার ক্ষেত্রে মার্কিন কর্মসূচি অব্যাহত থাকবে। তার পরদিন মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস অফিসার চার্লস ব্রে ঘোষণা করেন, পরবর্তী 2-1 মাসের মধ্যেই মার্কিন সমরাস্ত্র নিয়ে আরও 4-5টি জাহাজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে। জুনের সবচাইতে খারাপ খবর আসে ইসলামাবাদ থেকে। 28 জুন পাকিস্তানি প্রেসিডেন্টের বেতার ঘোষণায় বিশেষজ্ঞ দ্বারা নতুন সংবিধান তৈরি করে বেসামরিক প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দেওয়া হয় বটে, কিন্তু তাতে প্রকৃত ক্ষমতা হস্তান্তরের অথবা আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা করার সামান্যতম ইঙ্গিত খুঁজে পাওয়া চরম আশাবাদীর পক্ষেও দুরূহ হয়ে পড়ে। 1 মাস আগে পাকিস্তান সরকারকে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর জন্য নীরবে কাজ করে যাচ্ছে বলে নিক্সন যে আশ্বাস দেন, তদমর্মে অগ্রগতির কোনো নির্দেশন ইয়াহিয়ার বেতার বক্তৃতায় ছিল না। অবশ্য রাজনৈতিক সমাধানের জন্য ভারত সরকারের উগ্রপন্থী অংশের আশাবাদ চূড়ান্তভাবে বিপর্যস্ত হয়ে পড়ে হেনরি কিসিঞ্জারের নয়াদিল্লি সফরের 2 সপ্তাহের মধ্যে। জুলাইয়ের প্রথম সপ্তাহে কিসিঞ্জার বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সাহায্য দান থেকে বিরত হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। পক্ষান্তরে ইন্দিরা গান্ধী বাংলাদেশ শরণার্থীদের দেশে ফেরার পথ সুগম করার জন্য শেখ মুজিবকে মুক্তি দিয়ে তার সাথে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাবার ব্যাপারে পাকিস্তানিদের উপর চাপ দেওয়ার অনুরোধ করেন এবং তদুদ্দেশ্যে পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধ করার দাবি জানান।
কিসিঞ্জার মুজিবের মুক্তি ও সামরিক সাহায্য বন্ধের ব্যাপারে অক্ষমতা ব্যক্ত করলে ইন্দিরা জানান ভারতের পক্ষেও মুক্তিযোদ্ধাদের জন্য সাহায্য বৃদ্ধি করা ছাড়া গত্যন্তর নেই। এমতো অবস্থায় পাকিস্তানের পক্ষে ভারত আক্রমণ করার এবং চীনের তাতে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে বলে কিসিঞ্জার অভিমত প্রকাশ করেন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে সে সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে কিসিঞ্জার জানান, ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা নিরপেক্ষ থাকলেও চীনা আক্রমণের বিরুদ্ধে ভারতকে সহায়তা করার পূর্ববর্তী ভূমিকা অপরিবর্তিত থাকবে। কিসিঞ্জার অতঃপর পাকিস্তান যান, কিন্তু সেখান থেকে তিনি চীনের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গোপনে পিকিং সফরে যান। কিসিঞ্জারের এই অপ্রত্যাশিত সফরে ভারতের সরকারি মহলের সর্বস্তরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিরোধে মার্কিন ভূমিকা সম্পর্কে বিরাট সন্দেহের সৃষ্টি হয়। প্রেসিডেন্ট নিক্সন অদূর ভবিষ্যতে চীন সফরে যাবেন সে সংবাদ সন্দেহের মাত্রা বাড়িয়ে তোলে। কিন্তু সবচাইতে বড় আঘাতের তখনও বাকি। পিকিং থেকে ওয়াশিংটন ফেরার কয়েকদিন পর চীনের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে তাদের পূর্বতন প্রতিশ্রুতির সংশোধন করে কিসিঞ্জার ভারতীয় রাষ্ট্রদূত এল.কে. ঝাকে অবহিত করেন, চীন যদি পাকিস্তানের পক্ষাবলম্বন করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তবে সেক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ থাকতে হবে। ফলে 1962 সালে ভারত চীন সীমান্ত সংঘাতের পর সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে ভারতের সীমান্ত সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি ভারতকে দিয়েছিল, এমনকি মাত্র 10 দিন আগেও কিসিঞ্জারের মুখে যা অংশত পুনর্ব্যক্ত হয়েছিল তার সম্পূর্ণ পরিবর্তন ঘটে। চীনের সাথে নির্মায়মান সম্পর্কের স্বার্থে তাদের পূর্ববর্তী ভূমিকার এত বড় পরিবর্তন প্রয়োজন ছিল না। তার চীন সফরের ফলে সৃষ্ট পরিস্থিতিকে মূলধন করে মুক্তিযুদ্ধকে সহায়তা প্রদান করে ভারতকে নিবৃত করাই কিসিঞ্জারের মুখ্য উদ্দেশ্য ছিল। তা ইতিহাস গবেষণার বিষয়বস্তু। কিসিঞ্জারের নতুন বক্তব্যের আলোকে যুক্তরাষ্ট্রের সহায়তা বা মধ্যবস্থায় শরণার্থীর সমস্যা সমাধানের পক্ষে ভারত সরকারের উগ্রপন্থী অংশের আশাবাদ টিকিয়ে রাখা দুঃসাধ্য হয়ে পড়ে। ভারতের সকল মহলেই উপলব্ধি ঘটে পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের যোগসাজশের মুখে ভারত একা, ভারত নিরাপত্তাবিহীন। এই অবস্থায় কিসিঞ্জারের দাবি অনুসারে বাংলাদেশকে সাহায্য প্রদান বন্ধ করে আসন্ন যুদ্ধ হয়তো এড়ানো সম্ভব, কিন্তু শরণার্থীদের যে ফেরত পাঠানো সম্ভব নয় তা ছিল অত্যন্ত স্পষ্ট। কেননা বাংলাদেশ থেকে পাকিস্তানি সেনাবাহিনী সম্পূর্ণ সরিয়ে না নেওয়া পর্যন্ত অধিকাংশ শরণার্থীর জন্য ন্যূনতম নিরাপত্তা বোধ ফিরে পাওয়া ছিল অসম্ভব। কাজেই মুক্তিযুদ্ধকে সাহায্য করা এবং তাদের জয়যুক্ত করার ব্যবস্থা গ্রহণ ভিন্ন, শরণার্থীদের ফেরত পাঠানোর যে উপায় নেই এ কথা জুলাইয়ের দ্বিতীয়ার্ধে ভারতীয় নীতি নির্ধারক মহলে ব্যাপক স্বীকৃতি লাভ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহায়তা প্রদান থেকে ভারতকে বিরত রাখার জন্য পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের এই আঁতাত পরিস্ফুট হওয়ার পর ভারতও তাদের নিজের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের নিরাপত্তা বৃদ্ধির জন্য সোভিয়েত সহযোগিতা লাভে সচেষ্ট হয়ে ওঠে। এমনইভাবে আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তনের সূচনা ঘটে। অন্যদিকে মে মাসে সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার পর জুন মাসের তৃতীয় সপ্তাহ অবধি পাকিস্তানি জান্তা তুলনামূলকভাবে নিরুপদ্রবেই ছিল। মার্চ এপ্রিলের সামরিক নৃশংসতা এবং উপদ্রুত মানুষের অবিরাম দেশত্যাগের ফলে বহির্বিশ্বের বিরূপ প্রচার ও বিরুদ্ধ জনমত মোটামুটি তাদের ধাতস্থ হয়ে এসেছে। কিন্তু জুনের চতুর্থ সপ্তাহে প্যারিস বৈঠকে পাশ্চাত্য সাহায্যদাতা দেশগুলি বাৎসরিক সাহায্য বরাদ্দের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ায় পাকিস্তানের অর্থনৈতিক দুশ্চিন্তা তীব্রতর হয়ে ওঠে।
পাশাপাশি এই সপ্তাহ থেকে তরুণ মুক্তিযোদ্ধারা যখন দেশের অভ্যন্তরে সশস্ত্র তৎপরতা শুরু করে, তখন তার নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। জুন মাস অবধি দেশের ভেতরে টাঙ্গাইল ও আরও দুই একটি এলাকায় মূলত স্থানীয় সামর্থ্যের উপর ভিত্তি করে কয়েকটি বিদ্রোহী বাহিনী প্রশংসনীয় দক্ষতার সাথে দখলদার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে চলছিল। জুন মাসের শেষ দিকে ট্রেনিংপ্রাপ্ত ২,০০০-এর কিছু বেশি ছাত্র ও তরুণ স্বদেশ প্রত্যাবর্তনের সাথে সাথে দেশের অন্যান্য অংশেও সশস্ত্র লড়াই ছড়িয়ে পড়ে। এদের হাতে অস্ত্রশস্ত্র ছিল নিতান্ত সামান্য, তবু এদের অসীম মনোবল ও দুঃসাহসিক অভিযানে বড় বড় সেতু ধ্বংস হয়, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে থাকে, ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, পণ্য সরবরাহে বিঘ্ন ঘটে, রফতানি হ্রাস পায় এবং পাকিস্তানি সামরিক আধা সামরিক বাহিনী ও বিশেষত তাদের অসামরিক তাবেদারদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। এপ্রিল মাসে বিদ্রোহী সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ থেমে যাওয়ার প্রায় ২.৫ মাস পরে স্বেচ্ছা সংগ্রামী এই তরুণদের অকুতোভয় সশস্ত্র লড়াইয়ের ফলে নতুন প্রাণ সঞ্চার ঘটে স্বাধীনতা সংগ্রামের। এর জবাবে পাকিস্তানি বাহিনী নৃশংসতার মাত্রা তোলে বাড়িয়ে। মুক্তিযোদ্ধাদের তৎপরতার সামান্যতম নিদর্শনেও সংশ্লিষ্ট এলাকা ও আশেপাশের বসতির উপর ঢালাও আক্রমণ চালিয়ে আগুন জ্বালিয়ে তরুণদের পাইকারিভাবে আটক ও হত্যা করে সন্ত্রাসের রাজত্বকে আরও বেশি চাঙ্গা করে তোলে। ফলে সৃষ্টি হয় আরও দুঃখ দুর্দশা, আরও বাস্তুহারা, আরও ক্রোধ ও ঘৃণা। দখলকৃত এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এ কথা প্রমাণ করার জন্য মে মাসের শেষ দিকে কিছু সংখ্যক বিদেশি সাংবাদিকদের অধিকৃত এলাকায় প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। তাদের উপস্থিতিতেই সশস্ত্র তরুণদের তৎপরতা শুরু হওয়ায় স্বাধীনতার জন্য বাংলাদেশে ব্যাপক গেরিলা যুদ্ধ শুরু হবার কথা সারা বিশ্বে প্রচারিত হতে থাকে, যেমন প্রকাশিত হতে থাকে দখলদার সৈন্যবাহিনীর অমানসিক নিপীড়ন ও নির্যাতনের কাহিনী। একই সময়ে দেশের অভ্যন্তরে তরুণ মুক্তিযোদ্ধাদের সীমান্ত পারাপারকে সহজ করে তোলার জন্য সীমান্ত এলাকাতেও কিছু সশস্ত্র সংঘর্ষ শুরু করা হয়। জুনের শেষ দিকে এবং বিশেষত জুলাই মাসে ভারতীয় গোলন্দাজ বাহিনী পাকিস্তানের বিভিন্ন সীমান্ত ঘাঁটি নিয়মিতভাবে ধ্বংস করার কাজে নিযুক্ত হয়। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের সীমান্ত অঞ্চলকে বাংলাদেশের যুদ্ধ অনভিজ্ঞ মুক্তিযোদ্ধাদের যাতায়াতের পথকে সুগম করে তোলে। সমগ্র দখলকৃত এলাকায় পাকিস্তানি গোলন্দাজ রেজিমেন্টের সংখ্যা ছিল ৫-এর অনধিক। দীর্ঘ সীমান্ত জুড়ে ভারতীয় গোলন্দাজ আক্রমণের জবাব দেবার ক্ষমতাও তাদের ছিল সীমিত। ভারতের ১০-১২টি ফিল্ড গানের আক্রমণের জবাব পাকিস্তানিরা দিতে পারত মাত্র ২-৩টি ফিল্ড গানের সাহায্যে। ফলে যেসব অঞ্চল দিয়ে মুক্তিযোদ্ধাদের যাওয়া আসার প্রয়োজন দেখা দেয়, সেসব অঞ্চলের পাকিস্তানি সীমান্ত ঘাঁটির পতন ঘটতে থাকে একের পর এক। জুলাইয়ের শেষে পাকিস্তানি সীমান্ত ঘাঁটির শতকরা প্রায় ৫০% অকেজো হয়ে পড়ে এবং পর্যাপ্ত সৈন্যবলের অভাবে তার অধিকাংশই শেষ অবধি তেমনই অবস্থাতেই পড়ে থাকে।